প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা গ্রহণ করবে। আশা করি তোমরা পরিবারের সকল সদস্য সহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আজকে ক্লাসের শুরুতেই তোমাদের উপস্থিত সবাইকে, যারা ক্লাসে অংশ নিচ্ছ, তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি স্ক্রিনে তোমাদের এক ধরনের জীবের কিছু ছবি দেখাচ্ছি। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই ছবিগুলো কোন ধরনের জীবের, তোমরা অবশ্যই তা জানো। তোমরা উত্তর দিবে এরা এক ধরনের জীব, যার নাম হলো ছত্রাক। হ্যাঁ, আমি তোমাদেরকে নানা ধরনের ছত্রাকের ছবি স্ক্রিনে দেখাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি জীববিজ্ঞান প্রথম পত্র, কোড 178 এর পঞ্চম অধ্যায় শৈবাল, ছত্রাক ও লাইকেন। এই অধ্যায়ের ফাঞ্জাই অংশটা নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের আজকে ক্লাস নাম্বার 3। আমরা আজকে ফাঞ্জাইয়ের প্রথম ক্লাসটা আমরা নিচ্ছি। আমি প্রথমেই এই ছত্রাক সম্পর্কে তোমাদের সিলেবাসে যে শিখন ফল আছে, সেই শিখন ফলগুলো একটু বলে নিচ্ছি। তোমরা ছত্রাকের সংজ্ঞা বলতে পারবে, ছত্রাকের বৈশিষ্ট্য বলতে পারবে, ছত্রাকের গঠন ও বিশেষ গঠন বর্ণনা করতে পারবে, ছত্রাকীয় টিস্যু বর্ণনা করতে পারবে, ছত্রাকের অযৌন ও যৌন জনন ব্যাখ্যা করতে পারবে, ছত্রাকের গুরুত্ব বর্ণনা করতে পারবে। এই অধ্যায়টা শুরুর আগে আমাদেরকে কতগুলো টার্মিনোলজি জেনে নিতে হবে। একটা হচ্ছে থ্যালাস। থ্যালাস বলতে আমরা ওই ধরনের দেহকে বুঝি যে দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। অর্থাৎ যে সকল উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, তাদেরকে আমরা বলবো সমাঙ্গদেহী বা থ্যালাস। মাইসেলিয়াম, ছত্রাকের দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত। ছত্রাকের দেহ সূত্রাকার জালের মতো শাখান্বিত যে অঙ্গ দিয়ে গঠিত, সেটাই হলো মাইসেলিয়াম। আর এই মাইসেলিয়ামের এক একটা গঠনগত একক অংশকে বলা হয় হাইফি। অর্থাৎ হাইফি হচ্ছে মাইসেলিয়ামের গঠনগত একক। সিনোসাইটিক মাইসেলিয়াম, যে মাইসেলিয়ামের প্রস্থ প্রাচীর থাকবে না, অর্থাৎ বহু কোষে বিভক্ত না, অবিরত সাইটোপ্লাজমের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস ছড়িয়ে ছিটিয়ে থাকে, প্রস্থ প্রাচীরবিহীন অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট অবিরত সাইটোপ্লাজম সমন্বিত এই মাইসেলিয়ামকেই বলা হয় সিনোসাইটিক মাইসেলিয়াম। স্পোর, আমরা আগের ক্লাসগুলোতে স্পোরের সংজ্ঞা দিয়েছি। স্পোর হলো নিম্ন শ্রেণীর জীবের অযৌন জনন কোষ বা জনন গঠন। নিম্ন শ্রেণীর জীব দেহ থেকে বিশেষ প্রক্রিয়ায় যে অযৌন জনন কোষ বা গঠন থেকে সরাসরি নতুন বংশধরের জন্ম হয়, তাকেই স্পোর বলে। স্পোরাঞ্জিয়াম, স্পোর ধারণকারী থলেকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। হেটারোথ্যালিক, যেহেতু শৈবালের দেহ থ্যালাস প্রকৃতির, কাজেই একই থ্যালাসে যদি পুং জনন কোষ
এবং স্ত্রী জননকোষ তৈরি না হয়ে ভিন্ন ভিন্ন থ্যালাসে ভিন্ন ভিন্ন দেহে যদি পুংজনন অঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ বা পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ তৈরি হয়, তখন আমরা ওই ছত্রাককে বা ওই থ্যালাসকে আমরা বলবো হেটারোথ্যালিক। এরই অপোজিট কথা হলো হোমোথ্যালিক। একই থ্যালাস বা একই দেহে যদি পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ বা পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ তৈরি হয়, তাহলে আমরা সেই ছত্রাককে বা সেই থ্যালাসকে আমরা বলবো হোমোথ্যালিক। গ্যামেটেনজিয়াম, গ্যামেট তৈরিকারী থলে। স্পোর তৈরিকারী থলেকে বলে স্পোরাঞ্জিয়াম, আর গ্যামেট তৈরিকারী থলেকে বলে গ্যামেটেনজিয়াম। ছত্রাকীয় টিস্যু। ছত্রাক নিম্ন শ্রেণীর জীব। টিস্যু বলতে আমরা যেটা বুঝি যে কতগুলো কোষ একত্রিত হয়ে যদি একসাথে একটা কাজ করে, তখন সেই কোষ সমষ্টিকে আমরা বলি টিস্যু। ছত্রাকের দেহ মাইসেলিয়াম দিয়ে তৈরি। সত্যিকার টিস্যু বলতে কোনো টিস্যু ছত্রাকের দেহে নাই, কিন্তু অনেক ছত্রাক আছে তার দেহ মাইসেলিয়াম গুলোর সমন্বয়ে গঠিত। মাইসেলিয়াম গুলো জড়িয়ে পেঁচিয়ে টিস্যুর মতো গঠন তৈরি করে। এই ধরনের টিস্যুর মতো গঠনকে বলা হয় ছত্রাকীয় টিস্যু। হলোকার্পিক। আর এর আরেকটা কথা হলো ইউকার্পিক। হলোকার্পিক ছত্রাক হলো ওই ছত্রাক যার সম্পূর্ণ দেহটা জনন অঙ্গ হিসাবে কাজ করে। সাধারণত এককোষী ছত্রাক যারা, তাদের সম্পূর্ণ দেহটাই জনন অঙ্গ হিসাবে কাজ করে। আর ইউকার্পিক ছত্রাক হলো যে যাদের দেহ থেকে বিশেষ প্রক্রিয়ায় জনন অঙ্গ আলাদাভাবে তৈরি হয়, তাদেরকে ইউকার্পিক ছত্রাক বলে। যেমন অ্যাগারিকাস, পেনিসিলিয়াম, এগুলো হচ্ছে ইউকার্পিক ছত্রাক। আর হলোকার্পিক ছত্রাকের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সিনকাইথিয়াম। তাহলে কতগুলো গুরুত্বপূর্ণ টার্ম কিন্তু আমরা জেনে নিলাম। এখন আমরা ছত্রাকের একটু সংজ্ঞাটা জেনে নেই। ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন, অসবুজ, কাইটিন নির্মিত কোষ প্রাচীর দিয়ে আবৃত, পরভোজী, প্রকৃতকোষী, থ্যালাস প্রকৃতির নিম্ন শ্রেণীর জীব। অর্থাৎ ওই জীবকে আমরা ছত্রাক বলবো যাদের দেহ মাইসেলিয়াম দিয়ে তৈরি, যাদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, যাদের কোনো প্লাস্টিড নাই, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যারা পরভোজী, হয় মৃতজীবী হিসাবে বাস করে, নাহলে অন্য জীবিত জীব দেহ থেকে পুষ্টি গ্রহণ করে বেঁচে থাকে, যাদের দেহ থ্যালাস প্রকৃতির, এইরূপ জীবকে আমরা বলবো ছত্রাক। ল্যাটিন শব্দ মাশরুম থেকে এই ফাঞ্জাই শব্দটির উৎপত্তি। বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস অনুযায়ী ছত্রাক ছিল উদ্ভিদ, কিন্তু আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী ছত্রাক উদ্ভিদও নয়, প্রাণীও নয়। মার্গুলেসের আধুনিক শ্রেণীবিন্যাসে ছত্রাককে একটি আলাদা জগতে স্থাপন করা হয়েছে, যে জগৎটার নামই দেওয়া হয়েছে ফানজাই। কাজে আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী ছত্রাক একটা আলাদা জগতের অন্তর্ভুক্ত। পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 1 লক্ষ প্রজাতির ছত্রাক শনাক্ত করা হয়েছে। জীববিজ্ঞানের যে শাখায় ছত্রাকের আকার, আকৃতি, গঠন, প্রকৃতি, জনন, বাসস্থান, অর্থনৈতিক গুরুত্ব, ক্ষতিকর দিক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, জীববিজ্ঞানের সেই শাখাকে বলা হয় মাইকোলজি।
আমরা অলরেডি ছত্রাকের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, তারপরেও আমরা ছত্রাকের বৈশিষ্ট্যগুলো আবার একটু দেখে নেই। যে ছত্রাক এককোষী বা বহুকোষী হতে পারে। যদি বহুকোষী হয় তাহলে তার দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত। ছত্রাকে কোনো ক্লোরোফিল থাকে না, এই জন্য নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এদের দেহ থ্যালাস প্রকৃতির, এদের কোনো ফুল ফল বীজ উৎপন্ন হয় না। এরা অপুষ্পক, এরা নিম্ন শ্রেণীর জীব, এরা পরভোজী, হয় মৃতজীবী হিসাবে জীবনযাপন করে বা পরজীবী হিসাবে জীবনযাপন করে। মৃতজীবী হিসাবে জীবনযাপন মানে হচ্ছে যে মরা পচা জৈব বস্তু থেকে পুষ্টি গ্রহণ করে, আর পরজীবী হিসাবে জীবনযাপন করে মানে অন্য কোনো জীব দেহ থেকে তারা পুষ্টি গ্রহণ করে ওই জীবের ক্ষতি করে থাকে। কোনো কোনো ছত্রাক অন্য জীবের সাথে মিথজীবী হিসেবে বাস করে। মিথজীবী মানে হলো যে আরেকটা জীবের সাথে তারা উভয়ের উপকার করে, কেউ কারো ক্ষতি করে না, এমন সম্পর্ক নিয়ে বেঁচে থাকে। ছত্রাকের আমরা আরো কিছু বৈশিষ্ট্য জেনে নেই। যে ছত্রাকে কোনো ভ্রূণ তৈরি হয় না, এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, এদের জননাঙ্গ এককোষী এবং জননাঙ্গ কোনো বন্ধ্যাকোষের প্রাচীর দিয়ে আবৃত থাকে না। এরা নানা ধরনের স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে থাকে। আর এদের পুষ্টিটা হলো অ্যাবজর্পশন বা শোষণ। এরা পরজীবী হোক আর মৃতজীবী হোক, এরা শোষণ পদ্ধতিতে পুষ্টি সংগ্রহ করে থাকে। আমরা আরেকটু বলি, যেমন প্রাণীর পুষ্টি পদ্ধতি হচ্ছে হলোজৈক, আর উদ্ভিদের পুষ্টি পদ্ধতি হচ্ছে হলোফাইটিক, আর ছত্রাকের পুষ্টি পদ্ধতি হলো অ্যাবজর্পশন বা শোষণ। এবার আমরা চলে যাব ছত্রাকের গঠন। ছত্রাক এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে বা সিনোসাইটিক হতে পারে। তবে আমরা প্রথমে ছত্রাককে দুই ভাগে ভাগ করে নিতে পারি, এককোষী ছত্রাক আর মাইসেলিয়াল ছত্রাক। এককোষী ছত্রাক হলো এদের দেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি, এদের দেহে কোনো মাইসেলিয়াম নেই। যেমন ইস্ট, রুটি বা কেক তৈরি করতে তোমরা জানো যে ইস্ট ব্যবহার করা হয়, এটা একটা ছত্রাক, এরা এককোষী ছত্রাক। স্যাকারোমাইসিস। আর যে সকল ছত্রাকের দেহ শাখান্বিত, সুতার মতো, জালের মতো, তারা হচ্ছে মাইসেলিয়াল ছত্রাক। এই মাইসেলিয়াল ছত্রাককে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে বহুকোষী মাইসেলিয়াল। বহুকোষী মাইসেলিয়াম মানে যে এদের প্রস্থ প্রাচীর থাকবে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ প্রস্থ প্রাচীর, এবং দেহ অনেক কোষে বিভক্ত, প্রত্যেকটা কোষে একটা বা দুইটা নিউক্লিয়াস থাকে। কোনো কোনো ছত্রাকের দেহে কোনো প্রস্থ প্রাচীর নেই, ফলে বহুকোষে বিভক্ত না। কন্টিনিউয়াস সাইটোপ্লাজম আছে, সেখান থেকে শাখা তৈরি হচ্ছে এবং সাইটোপ্লাজমের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস ছড়িয়ে ছিটিয়ে আছে। এমতো অবস্থায় একে আমরা এককোষীয় বলতে পারবো না, একে আমরা বহুকোষীয় বলতে পারবো না। এক্ষেত্রে সিনোসাইটিক টার্মটা ব্যবহার করা হয়। এই ধরনের মাইসেলিয়ামকে বলা হয় সিনোসাইটিক মাইসেলিয়াম। মিউকর, স্যাপ্রোলেগনিয়া, রাইজোপাস, এই সমস্ত ছত্রাক হচ্ছে সিনোসাইটিক মাইসেলিয়াম দিয়ে গঠিত। আর পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, এই সমস্ত পাক্সিনিয়া, এই সমস্ত ছত্রাকের দেহ বহুকোষী মাইসেলিয়াম দিয়ে গঠিত। আমরা এখানে একটা ছত্রাকের একটা কোষের গঠন আমরা দেখাচ্ছি। এই গঠন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি
এবং এদের প্রকৃত নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ছোট ছোট কোষ গহ্বর আছে। এই কোষ গহ্বর থাকার কারণে, কোষ প্রাচীর থাকার কারণে বিজ্ঞানী বেন্থাভুকার একে উদ্ভিদ জগতে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু এদের পুষ্টি পদ্ধতি যেহেতু অ্যাবজর্পশন, এদের যেহেতু কোনো ভ্রূণ তৈরি হয় না, এজন্য মার্গুলিস একে সত্যিকার কোনো উদ্ভিদ না বলে এদেরকে একটা আলাদা জগতে স্থান দিয়েছেন, যে জগতের নাম দিয়েছেন ফানজাই। এবং এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এই সাইটোপ্লাজমের মধ্যে সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন থাকে, তৈলবিন্দু থাকে, আর কোষ প্রাচীরের নিচে থাকে কোষ পর্দা। কোষ পর্দা এবং কোষ প্রাচীর এর মাঝে যদি একটু গ্যাপ থাকে, ফাঁকা জায়গা থাকে, তখন সেটাকে লোমাজম বলে। কোষ প্রাচীর এবং কোষ পর্দা এর মাঝে যদি গ্যাপ থাকে, সেটাকে বলা হয় লোমাজম। আমরা জাস্ট ছত্রাকের একটা কোষের শুধু গঠনটা আমরা জানাইলাম এ কারণে যে ছত্রাকের সাথে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই কিন্তু বেশ মিল আছে, আর অমিল তো আছে বটেই। প্রাণীর সাথে কি কি মিল আছে? কোনো ক্লোরোপ্লাস্ট নেই, পরভোজী, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। উদ্ভিদের সাথে কি মিল আছে? কোষ প্রাচীর আছে, কোষ গহ্বর আছে। নিম্ন শ্রেণীর উদ্ভিদের মতো স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, এগুলো কিন্তু উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। আর আলাদা বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, পুষ্টি পদ্ধতি, শোষণ, উদ্ভিদ এবং প্রাণীর সাথে মিল অমিল। এছাড়া এর বিশেষ কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকার কারণে বিজ্ঞানী মার্গুলিস একে একটা আলাদা জগতে স্থাপন করেছেন, যার নাম দিয়েছেন কিংডম ফানজাই। আমরা এবার চলে আসলাম ছত্রাকীয় টিস্যুতে। আমরা আগেই বলেছি যে ছত্রাকে কোনো সত্যিকার টিস্যু তৈরি হয় না, তবে যে সকল ছত্রাকের দেহ মাইসেলিয়াম দিয়ে তৈরি, তাদের মাইসেলিয়ামগুলো জড়িয়ে পেঁচিয়ে থাকার কারণে বা সমান্তরালভাবে গুচ্ছবদ্ধ হওয়ার কারণে তারা টিস্যু আকারের গঠন তৈরি করে, যাকে বলা হয় ছত্রাকীয় টিস্যু। এই ছত্রাকীয় টিস্যুকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে প্রোজেনকাইমা, আর একটা হলো সিউডোপ্যারেনকাইমা। প্রোজেনকাইমা আমরা ওই টিস্যুকে বলবো যে টিস্যুতে ছত্রাকের হাইফিগুলো পাশাপাশি আলতোভাবে, অনেকটা সমান্তরালভাবে দলবদ্ধ অবস্থায় থাকবে। আর সিউডোপ্যারেনকাইমা আমরা ওই ছত্রাকীয় টিস্যুকে বলবো যে ছত্রাকীয় টিস্যুতে মাইসেলিয়ামগুলো বা মাইসেলিয়ামের হাইফিগুলো এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকে যে একটা হাইফিকে আর একটা হাইফি থেকে সহজে আলাদা করা যায় না। কিন্তু প্রোজেনকাইমা ছত্রাকীয় টিস্যুর ক্ষেত্রে হাইফিগুলো পাশাপাশি সমান্তরালভাবে আলতোভাবে থাকে, তাদের হাইফিগুলোকে একে অপর থেকে সহজেই আলাদা করা যায়। সিউডোপ্যারেনকাইমাকে প্রস্থচ্ছেদ করলে আমরা এই প্রস্থচ্ছেদে হাইফির কাটা অংশগুলো অনেকটা প্যারেনকাইমা টিস্যুর মতো দেখায় বলেই এর নাম হয়েছে সিউডোপ্যারেনকাইমা। তাহলে আমরা সংক্ষেপে মনে রাখলাম, সিউডোপ্যারেনকাইমাগুলোতে হাইফিগুলো একদম এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকে যে হাইফিগুলোকে আলাদা করা যায় না, এবং দেখতে অনেকটা উচ্চতর উদ্ভিদের প্যারেনকাইমা টিস্যুর মতো। আর প্রোজেনকাইমাতে হাইফিগুলো পাশাপাশি সমান্তরালভাবে আলতোভাবে থাকে, এবং এদের হাইফিগুলোকে একে অপর থেকে সহজেই আলাদা করা যায়। এখানে আমরা ছত্রাকের বিশেষ কিছু গঠন নিয়ে আলোচনা করব।
বিশেষ কিছু ছত্রাকে মাইসিলিয়ামগুলো জড়িয়ে পেঁচিয়ে বা সমান্তরালভাবে থেকে অথবা বিশেষ কিছু কাজের জন্য রূপান্তরিত হয়ে তারা বিশেষ গঠন তৈরি করে। এটাই হলো ছত্রাকের বিশেষ দৈহিক গঠন। যেমন অ্যাগারিকেলিস বর্গের অনেক ছত্রাকের মাইসেলিয়ামের হাইফিগুলো গুচ্ছবদ্ধ হয়ে সমান্তরালভাবে পাশাপাশি বিন্যস্ত থেকে দড়ির মতো গঠন তৈরি করে, যে বিশেষ গঠনটাকে বলা হয় রাইজোমর্ফ। বিশেষ করে ফরেস্ট ছত্রাক, বনভূমিতে বড় বড় গাছের নিচের দিকে যে ছত্রাকগুলো জন্মায় তাদের এই রাইজোমর্ফ তৈরি হয়। তাদের এই রাইজোমর্ফ মাটির নিচ দিয়ে বড় বড় বৃক্ষ জাতীয় গাছের মূলের মধ্যে প্রবেশ করে সেই গাছ থেকে তারা পানি খনিজ লবণ সংগ্রহ করে। স্ক্লেরোসিয়া ক্ল্যাভিসেপস পারপুরিয়া নামক এক ধরনের ছত্রাক, যারা রাই গাছকে আক্রমণ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রতিকূল পরিবেশে মাইসিলিয়ামগুলো জড়িয়ে পেঁচিয়ে একদম সিডোপ্যারেনকাইমা টিস্যু তৈরি করে। সেই সিডোপ্যারেনকাইমা টিস্যু এরকম দুই প্রান্ত একটু সরু এক বিশেষ ধরনের গঠন তৈরি করে, যা ডার্ক কালারের পুরু আবরণ দিয়ে আবৃত। এই বিশেষ গঠনকে বলা হয় স্ক্লেরোসিয়া, যা দিয়ে ক্ল্যাভিসেপস নামক ছত্রাক বংশবৃদ্ধিও করে, আবার প্রতিকূলতাও অতিক্রম করে। এবার আসা যাক স্টোমা। অনেক ছত্রাকে আমরা যেটা দেখতে পাই যে ছত্রাকের মাইসিলিয়ামগুলো কোথাও কোথাও প্রোজেনকাইমা টিস্যু গঠন করে, কোথাও কোথাও অধিক জড়িয়ে পেঁচিয়ে সিউডোপ্যারেনকাইমা টিস্যু গঠন করে। এবং একই দেহে এই প্রোজেনকাইমা এবং সিউডোপ্যারেনকাইমা টিস্যু অনেকটা কুশন বা গদির মতো একটা গঠন তৈরি করে, যার বাইরের দিকে অভ্যন্তরে আমরা কতগুলো থলের মতো গঠন দেখতে পাই পরিণত অবস্থায়, যাকে জনন থলে বলে, যার মধ্যে জনন অঙ্গ বা জনন কোষগুলো তৈরি হয়। প্রোজেনকাইমা এবং সিউডোপ্যারেনকাইমা টিস্যুর সমন্বয়ে গঠিত ছত্রাকের এই কুশন বা গদির মতো বিশেষ গঠনটাকে বলা হয় স্ট্রোমা। আমরা ঘতে চলে আসলাম হস্টোরিয়া, বহু বচনে হস্টোরিয়া, এক বচনে হস্টোরিয়াম। এই বিশেষ গঠনটা কেবলমাত্র পরজীবী ছত্রাকেই দেখা যায়। পরজীবী ছত্রাক হলো ওই ছত্রাক যারা জীবিত উদ্ভিদ বা প্রাণীর কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে, এবং যে অঙ্গ দিয়ে তারা পুষ্টি সংগ্রহ করে সেই অঙ্গটার নামই হলো হস্টোরিয়া বা হস্টোরিয়াম। তাহলে হস্টোরিয়ামের সংজ্ঞাটা হলো যে পরজীবী ছত্রাকের মাইসিলিয়াম থেকে এক বিশেষ ধরনের পুষ্টি সংগ্রহকারী শোষণক্ষম হাইফি তৈরি হয়, যা পোষক কোষের মধ্যে প্রবেশ করে পুষ্টি শোষণ করে থাকে। শোষণক্ষম এই বিশেষ ধরনের রূপান্তরিত হাইফিকে বলা হয় এক বচনে হস্টোরিয়াম, বহু বচনে হস্টোরিয়া। আমরা যেমন বলতে পারি ফাইটোফথোরা ইনফেস্টেন্স, আলুর বিলম্বিত ধসা রোগ তৈরিকারী ছত্রাক, এটা একটা পরজীবী ছত্রাক। পাক্সিনিয়া
এরাও একটা পরজীবী ছত্রাক। এরকম অনেক পরজীবী ছত্রাক আছে। সকল পরজীবী ছত্রাকেই, বহুকোষী সকল মাইসেলিয়াল পরজীবী ছত্রাকেই এই হস্টেরিয়া তৈরি হয়। রাইজয়েড আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ছত্রাকের মাইসিলিয়াম গুলোর সাথে আমরা কচু গাছের একটা গঠনের মিল দেখতে পাচ্ছি। আমরা কচু গাছের ক্ষেত্রে কি দেখি, যে একটা কচু গাছের উপরের দিকে পাতাগুলো থাকে, নিচের দিকে গুচ্ছ মূল থাকে, তারপরে একটা লতি, মাথা থেকে আর এক গুচ্ছ পাতা এবং মূল তৈরি হয়। এবং এই যে দুইটা গাছের সাথে সংযোগকারী যে অংশটা থাকে, যাকে স্টোলন বলে, ঠিক ওরকম গঠনের কিছু ছত্রাক আছে, ওরকম গঠনের কিছু ছত্রাক আছে যে ছত্রাকে এরকম এই যে মাইসেলিয়াম থেকে উপরের দিকে জনন অঙ্গগুলো তৈরি হয়েছে, নিচের দিকে আটকে ধরার জন্য বিশেষ ধরনের হাইফি তৈরি হয়েছে, যাকে রাইজয়েড বলে। এরকম একটু পরপরই নিচের দিকে রাইজয়েড এবং উপরের দিকে জনন অঙ্গগুলো তৈরি হয়। এই যে একটা বিশেষ গঠন, যেটা দিয়ে ছত্রাক কোনো তলের সাথে আটকে থেকে অগ্রগামী হয়, এই বিশেষ মাইসিলিয়ামের গঠনটাকে বলা হয় রাইজয়েড। তাহলে আমরা ছত্রাকের গঠন নিয়ে আলোচনা করেছি, এখন আমরা ছত্রাকের জনন নিয়ে আলোচনা করব। ছত্রাকের জননকে আমরা দুই ভাগে ভাগ করব, প্রথমে যৌন জনন, অযৌন জনন। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন তাকে বলে যৌন জনন, আর পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া যে জনন সেটা হচ্ছে অযৌন জনন। অযৌন জননকে আবার আমরা দুই ভাগ করে নিব, অঙ্গজ উপায়ে অযৌন জনন, স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন। অঙ্গজ উপায়ে অযৌন জনন মানে হচ্ছে যে কোন ছত্রাকের দৈহিক অঙ্গ থেকে যদি সরাসরি বংশবৃদ্ধি ঘটে তখন সেটাকে বলা হয় অঙ্গজ উপায়ে অযৌন জনন। আবার কোন ছত্রাকের দেহ থেকে যদি বিশেষ প্রক্রিয়ায় স্পোর তৈরি হয় এবং সেই স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে, তখন সেটাকে বলা হয় স্পোর দিয়ে অযৌন জনন। আমরা প্রথমে আলোচনা করব অঙ্গজ উপায়ে অযৌন জনন। খণ্ডায়ন, এটা একটা মাইসেলিয়াল ছত্রাক। এই ছত্রাকের মাইসেলিয়াম যদি বহু খণ্ডে ভাগ হয়ে যায় এবং প্রতিটা খণ্ড থেকে কোষ বিভাজনের মাধ্যমে নতুন ছত্রাকের জন্ম হয়, এটাই হলো খণ্ডায়ন পদ্ধতি। বিভাজন, বিশেষ করে এককোষী ছত্রাক যারা, তারা কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। বাডিং, এককোষী ছত্রাকে আমরা দেখতে পাই যে বাডিং প্রক্রিয়ায় তারা বংশবৃদ্ধি করে। বাডিংটা হলো যে ছত্রাকের দেহ থেকে, দেহের যে কোনো জায়গা থেকে একটা প্রবৃদ্ধি তৈরি হয়, এই প্রবৃদ্ধিটা একটু বড় হয়ে মুকুল তৈরি করে। আর মাতৃ ছত্রাকের যে নিউক্লিয়াসটা ছিল সেটা মাইটোসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করে, যার একটা এই মুকুলের মধ্যে প্রবেশ করে। মুকুলটা ধীরে ধীরে বড় হয় এবং মাতৃদেহ থেকে একসময় খুলে পড়ে যায়, নতুন বংশধর হিসাবে আত্মপ্রকাশ ঘটে। কিন্তু অনেক সময় অনুকূল পরিবেশে, বিশেষ করে ইস্ট নামক ছত্রাকে, এই বাডিং প্রক্রিয়াটা এত দ্রুত গতিতে হয়
যে একটি মুকুল তার মাতৃদেহ থেকে খুলে পড়ার আগেই সে আরেকটি মুকুল তৈরি করে ফেলে, সে মুকুলটাও তার মাতৃদেহ থেকে খুলে পড়ার আগে সে আরেকটা মুকুল তৈরি করে ফেলে। এই অবস্থায় অনেকগুলো মুকুল একে অপরের সাথে প্রস্থ প্রাচীর বিহীন অবস্থায় যুক্ত থাকে এবং এই অবস্থায় এই ছত্রাককে দেখে কিন্তু অনেকটা সিনোসাইটিক মাইসিলিয়ামের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে তো এরা এককোষী ছত্রাক, এদের দেহতে কোনো মাইসিলিয়াম নেই। কিন্তু দ্রুত বার্ডিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কারণে এদের দেখে অনেকটা মাইসিলিয়ামের মতো মনে হচ্ছে। এই ধরনের মাইসিলিয়ামকে বলা হয় সিউডো মাইসিলিয়াম, আর এগুলো হচ্ছে মুকুলের শিকল। কাজে ইস্ট নামক ছত্রাকে এই সিউডো মাইসিলিয়াম তৈরি হয়। এটা ভর্তির জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। আরো কিছু ছত্রাকে বিশেষ প্রক্রিয়ায় অঙ্গজুপায়ে অযৌন জনন সম্পন্ন হয়ে থাকে। যেমন আমি একটু আগেই বলেছি যে ক্ল্যাভিসেপস পারপুরিয়া নামক যে ছত্রাকটা, এই ছত্রাকের মাইসেলিয়াম সিডোপ্যারেনকাইমা টিস্যু তৈরি করে স্ক্লেরোসিয়া নামক এক বিশেষ ধরনের গঠন তৈরি করে, যে গঠনটা সিডোমাইসেলিয়াম টিস্যু দিয়ে গঠিত এবং যার চারিদিকে পুরু প্রাচীর দিয়ে আবৃত। এই অঙ্গ দিয়ে ছত্রাক অঙ্গজুপায়ে বংশবৃদ্ধিও করে, পাশাপাশি প্রতিকূলতাও অতিক্রম করে থাকে। গিমা, মিউকর, রাইজোপাস এই জাতীয় কিছু সিনোসাইটিক মাইসেলিয়াল ছত্রাকের মাইসিলিয়ামের মাঝে মাঝে অধিক প্রোটোপ্লাজম জমা হয়ে ওই জায়গাগুলো স্ফীত হয়ে যায় এবং ওই স্ফীত এরিয়ার দুই প্রান্তে প্রস্থ প্রাচীর তৈরি হয়। তখন এই স্ফীত অংশকে বলা হয় গিমা। এই গিমা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে প্রত্যেকটা গিমা থেকে আবার এক একটা নতুন ছত্রাকের জন্ম হবে। এভাবে একটা মাইসেলিয়ামে অসংখ্য গিমা তৈরি হতে পারে। অইডিয়া, কিছু ছত্রাকের মাইসেলিয়াম ভেঙে ভেঙে যায়, ছোট ছোট করে খণ্ডে ভাগ হয়ে যায়, যে খণ্ডকে বলা হয় অইডিয়া। অনেক সময় প্রতিকূল পরিবেশে এই খণ্ডটা তার চারিদিকে একটা আবরণ তৈরি করে ফেলে, তখন কিন্তু সেটা স্পোর হয়ে যায়, তখন সেটার নাম আর্থ্রোস্পোর বা অইডিও স্পোর। তখন ওই আলোচনাটা চলে যাবে স্পোরের মাধ্যমে অযৌন জননে। কিন্তু যদি এই মাইসিলিয়াম ভেঙে যে টুকরা টুকরা হলো, ওই টুকরা যদি তার চারিদিকে কোনো অতিরিক্ত প্রাচীর তৈরি না করে, তখন আমরা সেটাকে বলবো অইডিয়া। সরাসরি অইডিয়া থেকে নতুন বংশধরের জন্ম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্গজ উপায়ে যে ছত্রাকের অযৌন জনন সেটা আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব স্পোর তৈরির মাধ্যমে ছত্রাকের অযৌন জনন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছত্রাকে অনেক ধরনের অযৌন স্পোর তৈরি হয়। এখানে আমরা যে স্পোরটা নিয়ে আলোচনা করছি সেটা হলো স্পোরাঞ্জিও স্পোর। স্পোরাঞ্জিয়াম হলো একটা থলে, যে থলের মধ্যে অসংখ্য ছোট ছোট স্পোর তৈরি হয়, নিশ্চল স্পোর তৈরি হয় বা অ্যাপ্লানো স্পোর তৈরি হয়। এই অ্যাপ্লানো স্পোরগুলোর নাম হচ্ছে স্পোরাঞ্জিও স্পোর।
আর থলেটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম। আর থলেটার যে ধারক হাইফি তার নাম স্পোরাঞ্জিওফোর, অর্থাৎ পরিণত অবস্থায় মিউকর, রাইজোপাস এই জাতীয় সিনোসাইটিক ছত্রাকের কিছু কিছু হাইফি খারাপভাবে উপরের দিকে উঠে যায়, তার মাথায় স্ফীত হয়ে স্পোরাঞ্জিয়াম তৈরি করে। এবং এরা যেহেতু সিনোসাইটিক, এদের দেহে কোনো প্রস্থপ্রাচীর থাকে না, কিন্তু স্পোরাঞ্জিয়ামের গোড়ায় প্রস্থপ্রাচীর থাকে। প্রত্যেকটা স্পোরাঞ্জিয়াম থেকে অসংখ্য ছোট ছোট অ্যাপ্লানোস্পোর তৈরি হয়, যাকে বলা হয় স্পোরাঞ্জিও স্পোর। স্পোরাঞ্জিয়াম ফেটে গেলে স্পোরগুলো বাতাসে ছড়িয়ে পড়ে, বাতাসের মাধ্যমে দূর দূরান্তে এরা ছড়িয়ে পড়ে প্রত্যেকটা স্পোর থেকে নতুন বংশধরের জন্ম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা স্পোর নিয়ে আলোচনা করছি, জুইস। আমরা দেখলাম যে স্পোরাঞ্জিও স্পোর একটা অ্যাপ্লানোস্পোর, অর্থাৎ দে ক্যান নট সুইম, তারা সাঁতার কাটতে পারে না, তারা নিশ্চল, কারণ তাদের কোনো ফ্লাজেলা নেই। কিন্তু অনেক ছত্রাক আছে যাদের পানির সাথে সম্পর্ক আছে, যারা পানির ধারে বাস করে বা পানিতে বাস করে। এরকম ছত্রাকের যে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়, সেই স্পোরাঞ্জিয়াম থেকে যদি অ্যাপ্লানোস্পোর তৈরি না হয়ে জুস্পোর তৈরি হয়, অর্থাৎ ফ্লাজেলা যুক্ত স্পোর তৈরি হয়, তখন ওই থলেটাকে আমরা বলবো জুস্পোরাঞ্জিয়াম। আর স্পোরগুলোকে বলবো জুস্পোর। সচল স্পোরকেই বলা হয় জুস্পোর। আর এদের সচল হওয়ার কারণ এতে এক বা একাধিক ফ্লাজেলা যুক্ত থাকে। ফ্লাজেলা দুই ধরনের, এই যে চাবুকের মতো লম্বা ফ্লাজেলা, এটাকে হুইপ্লেশ ফ্লাজেলা বলে। আর এই যে পাখির পালকের মতো যে ফ্লাজেলা, একে টিনসেল ফ্লাজেলা বলে। একটা জুস্পোরে যে কোনো এক ধরনের ফ্লাজেলা থাকতে পারে, আবার দুই ধরনের ফ্লাজেলাও থাকতে পারে। কোনো কোনো ছত্রাকে জুস্পোরটা এরকম কিডনির মতো, এবং কিডনির মতো যে খাঁজ, ওই খাঁজের সাথে টিনসেল এবং হুইপ্লেশ ফ্লাজেলা যুক্ত থাকে। আমরা 3rd নাম্বার স্পোর নিয়ে আলোচনা করছি, যেটাকে বলা হয় কনিডিওস্পোর। এটা সাধারণত বহুকোষী ছত্রাকে এই স্পোর তৈরি হয়। এই স্পোর স্পোরাঞ্জিও স্পোর বা জুস্পোরাঞ্জিও স্পোরের মতো কোনো থলের ভিতরে তৈরি হয় না। এটা বিশেষ হাইফি থেকে বাহ্যিকভাবে তৈরি হয়। যেমন এখানে আমরা পেনিসিলিয়ামের ছবি দেখতে পাচ্ছি। দেখো পেনিসিলিয়ামের এই যে হাইফি, এই হাইফি দেখো অনেক শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে। শেষ যে শাখা, যা থেকে দেখো ছোট ছোট চেইন আকারে অনেক স্পোর তৈরি হয়েছে, এগুলোই হচ্ছে কনিডিওস্পোর। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, কনিডিওস্পোর তৈরি হবে বাহ্যিকভাবে, কোনো থলের অভ্যন্তরে নয়। যে ধারক হাইফি থেকে কনিডিওস্পোর তৈরি হবে সেটাকে কনিডিওফোর বলে। এবং এই কনিডিওস্পোরগুলো এককোষী হতে পারে, আবার অনেক ছত্রাকে কিন্তু কনিডিওস্পোরগুলো বহুকোষী হয়। যেমন হেলমিনথোস্পোরিয়াম, এই ছত্রাকের কনিডিওস্পোরটা কিন্তু বহুকোষী। আর পেনিসিলিয়াম ছত্রাকের কনিডিওস্পোর এককোষী এবং সেগুলো চেইন আকারে তৈরি হয়। নিচের দিকে থাকে নবগঠিত ছোট ছোট কনিডিওস্পোর, আর বাইরের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বড় ধরনের কনিডিওস্পোর।
ক্ল্যামাইডোস্পোর এবং আর্থ্রোস্পোর। আর্থ্রোস্পোর আমি আলোচনা করেছি, আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে যদি কোনো ছত্রাকের হাইফি টুকরা টুকরা হয়ে যায়, ছোট ছোট করে খণ্ডে ভাগ হয়, তখন ওই প্রতিটা খণ্ডকে বলে অইডিয়া। আর ওই অইডিয়া যখন প্রতিকূলতার কারণে তার চারিদিকে অতিরিক্ত আবরণ তৈরি করে ফেলবে, তখন ওটা একটা স্পোরে পরিণত হয়ে যাবে, তখন তার নাম হবে অইডিওস্পোর বা আর্থ্রোস্পোর। এবার আসো ক্ল্যামাইডোস্পোর। এই স্পোরটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের ছত্রাকের ক্ল্যামাইডোস্পোর যে সমস্ত ছত্রাকে হয়, তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রতিকূল পরিবেশে ছত্রাকের এই হাইফির মাঝে মাঝে অধিক প্রোটোপ্লাজম জমা হয়, ফলে ওই জায়গাটা স্ফীত হয়ে যায় এবং ওই স্ফীত প্রোটোপ্লাজম গুচ্ছের দুই প্রান্তে প্রস্থ প্রাচীর তৈরি হয় এবং এই স্ফীত অংশটা পুরো প্রাচীর দিয়ে আবৃত হয়ে যায়। যখন অধিক প্রোটোপ্লাজম সঞ্চিত হয়ে হাইফির মাঝে মাঝে স্ফীত হয়ে বিশেষ গঠন তৈরি হয়, যা পুরো প্রাচীর দ্বারা আবৃত হয়ে একটা স্পোরে পরিণত হয়, তখন সেই স্পোরটাকে বলে ক্ল্যামাইডোস্পোর। মিউকর রাইজোপাস এই ধরনের সিনোসাইটিক মাইসেলিয়াম বিশিষ্ট ছত্রাকে আমরা ক্ল্যামাইডোস্পোর তৈরি হতে দেখতে পাই এবং এরা শীর্ষস্থ হতে পারে। যদি হাইফির শীর্ষভাগে ক্ল্যামাইডোস্পোর তৈরি হয়, তাকে শীর্ষস্থ ক্ল্যামাইডোস্পোর বলে। আর যদি হাইফির মাঝে ক্ল্যামাইডোস্পোর তৈরি হয়, তাহলে সেটাকে ইন্টারক্যালারি ক্ল্যামাইডোস্পোর বলে। এখন আমরা আলোচনা করব ছত্রাকের যৌন জনন। ছত্রাকের যৌন জনন তিনটি সুস্পষ্ট ও ধারাবাহিক ধাপে বিভক্ত। আমরা কিন্তু শৈবাল পড়ানোর সময় সরাসরি পড়িয়েছিলাম শৈবালের যৌন জনন পদ্ধতি, কিন্তু এখানে কিন্তু আমরা যৌন জনন পদ্ধতিটা পড়াচ্ছি না, আমরা পড়াচ্ছি হলো যৌন জননের সুস্পষ্ট ও ধারাবাহিক ধাপ। যদিও এই ধাপগুলো কিন্তু আমরা শৈবালেও দেখতে পাই, কাজে এই পড়াটা শৈবালেও রিপ্লেস করা যেতে পারে। ছত্রাকের যৌন জননের ধারাবাহিক সুস্পষ্ট ধাপ হচ্ছে প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মিওসিস। আমরা জানি ছত্রাক হ্যাপ্লয়েড জীব। এর যখন যৌন জনন হতে হবে, প্রথমে অপোজিট দুইটা গ্যামেট, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, তাদের কন্টাক্ট হতে হবে, তাদের পরস্পরের কাছাকাছি আসতে হবে। কাছাকাছি আসার পরে তাদের আবরণ বিগলিত হয়ে গেলে প্রথমে এই মেল এবং ফিমেল গ্যামেটের প্রোটোপ্লাজম একীভূত হয়ে যাবে, এটাকেই বলে প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামিতে দুইটা অপোজিট গ্যামেটের প্রোটোপ্লাজমের মিলন ঘটে, বাট নিউক্লিয়াসের মিলন ঘটে না। এই জন্য আমরা এটাকে প্রকাশ করেছি N+N দিয়ে, যে নিউক্লিয়াস আলাদা আছে কিন্তু দুইটা কোষ এক হয়ে গেছে, একটা কোষ হয়ে গেছে। আর এই 2 নম্বর ছবিতে কি হয়েছে? নিউক্লিয়াসের মিলন হয়ে গেছে, দুই নিউক্লিয়াস এক হয়ে গেছে। আর এই নিউক্লিয়াসের মিলনকে আমরা বলি ক্যারিওগ্যামি। যখন নিউক্লিয়াসের মিলন হয়ে গেল, ক্যারিওগ্যামি হয়ে গেল, তখন এটা ডিপ্লয়েড জাইগোট হয়ে গেল। ছত্রাক তো হ্যাপ্লয়েড, এর তো কোনো ভ্রূণ তৈরি হয় না। কেন ভ্রূণ তৈরি হয় না?
কারণ ভ্রূণ সবসময় বহুকোষী, আর ভ্রূণ তৈরি হতে গেলে জাইগোটে মাইটোসিস হতে হবে, কিন্তু ছত্রাকের এই জাইগোটে ডিপ্লয়েড জাইগোটে মিওসিস হয়। মিওসিস হয়ে 4টা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, যে স্পোর থেকে আবার হ্যাপ্লয়েড ছত্রাকের দেহের জন্ম হয়। তাহলে আমরা ছত্রাকের যৌন জননের 3টি যে ধারাবাহিক এবং সুস্পষ্ট ধাপ আছে সেটা আমরা আলোচনা করলাম। এখন আমরা জানব ছত্রাকের যৌন জনন পদ্ধতি। ছত্রাকে 5টা পদ্ধতিতে যৌন জনন হতে দেখা যায়। সচল গ্যামেটের মিলন, জননাঙ্গের মিলন, জননাঙ্গের সংস্পর্শ, স্পারম্যাটাইজেশন এবং দৈহিক কোষের মিলন। এই 5টা পদ্ধতিতে ছত্রাকে যৌন জনন ঘটে। আমরা প্রথমে আলোচনা করব সচল গ্যামেটের মিলন। পানিতে সাঁতাররত পুরুষ এবং স্ত্রী গ্যামেটের মিলনটার নামই হচ্ছে সচল গ্যামেটের মিলন। ছত্রাকের এই সচল গ্যামেটের মিলন 3 রকম: আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। এই 3টা পদ্ধতি আমরা শৈবালের ক্ষেত্রে আলোচনা করেছি। আমি এখানে খুব সংক্ষেপে আলোচনা করব। যদি ছত্রাকের সচল গ্যামেট দুটি অর্থাৎ মেল ও ফিমেল গ্যামেট দুটি যদি আকার আকৃতিতে একই রকম হয়, তখন এই ধরনের গ্যামেটকে বলে আইসোগ্যামেট, আর তাদের মুক্তভাবে মিলনকে বলে আইসোগ্যামি। এবার আসো অ্যানাইসোগ্যামি। এক্ষেত্রে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এরা দেখতে একই রকম না, দেখতে ভিন্ন রকম। পুং গ্যামেটকে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, স্ত্রী গ্যামেটকে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই 2টা গ্যামেটের সাথে ফ্লাজেলা আছে, দুটাই সচল, কিন্তু আকারে তারা ভিন্ন। এই ধরনের গ্যামেটকে বলা হয় অ্যানাইসোগ্যামেট এবং তাদের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামি। এবার আসো ওগ্যামাস যৌন জনন। ওগ্যামাস যৌন জনন হলো, এক্ষেত্রে পুং গ্যামেট ছোট হবে, স্ত্রী গ্যামেট বড় হবে। অ্যানাইসোগ্যামেটেও তাই ছিল, কিন্তু পার্থক্য হলো ওগ্যামেটে এই স্ত্রী গ্যামেটগুলো নিশ্চল ছিল, ফ্লাজেলাবিহীন ছিল। তাহলে ফ্লাজেলাবিহীন বড় ডিম্বাণুর সাথে সচল ছোট শুক্রাণুর মিলন ঘটলে তাকে বলে ওগ্যামি। জননাঙ্গের মিলন। কিছু কিছু ছত্রাক আছে যাদের জননাঙ্গ থেকে আলাদাভাবে কোনো জনন কোষ তৈরি হবে না, পুরো জননাঙ্গটাই গ্যামেট তৈরি না করে তারাই মিলিত হয়ে যাবে। মিউকর নামক ছত্রাকে, রাইজোপাস নামক ছত্রাকে আমরা এই ধরনের মিলন প্রক্রিয়া দেখতে পাই। দেখো, এটা একটা স্ত্রী মিউকর এর হাইফি, এটা পুরুষ মিউকরের হাইফি। দেখো, তাদের হাইফি থেকে একটা প্রবৃদ্ধি জনন কাজের জন্য বের হয়ে এসেছে, যারা জননাঙ্গ তৈরি করছে। অলরেডি দেখো এখানে জননাঙ্গ তৈরি করে ফেলেছে, এটা স্ত্রী জননাঙ্গ, এটা পুং জননাঙ্গ। অন্যান্য ছত্রাকে আমরা দেখি যে এই জননাঙ্গ থেকে স্ত্রী জননাঙ্গ থেকে স্ত্রী গ্যামেট হবে, আর পুং জননাঙ্গ থেকে পুং গ্যামেট হবে। কিন্তু এখানে কিন্তু এই ধরনের কোনো কাজ ঘটলো না, কোনো গ্যামেট তৈরি হলো না, বরং কি হলো, 2 জননাঙ্গ মিলিত হয়ে গেল। এই জন্য বলা হয়েছে জননাঙ্গের মিলন। মিউকর রাইজোপাস নামক ছত্রাকে আমরা দেখতে পাই, বা কিছু হলোকার্পিক ছত্রাকেও আমরা এই ধরনের জননাঙ্গের মিলন দেখতে পাই। হলোকার্পিক ছত্রাক বলতে আমরা ওই ছত্রাককে বুঝিয়েছি যে সকল ছত্রাকের সম্পূর্ণ দেহটাই
জননাঙ্গ হিসাবে কাজ করে। এককোষী ছত্রাকের ক্ষেত্রে আমরা এই হলোকার্পিক বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই। এবার জননাঙ্গের মিলন নয়, এবার জননাঙ্গের সংস্পর্শ। এক্ষেত্রে জননাঙ্গ তৈরি হবে আলাদাভাবে, জননাঙ্গগুলো একে অপরকে সংস্পর্শ করবে, কিন্তু জননাঙ্গগুলো একীভূত হবে না। যেমন এখানে দেখো, এটা পুং জননাঙ্গ, ছত্রাকের পুং জননাঙ্গকে বলে অ্যান্থ্রেডিয়াম। আর এই যে দেখো, এটা হলো বড় গোল স্ত্রী জননাঙ্গ, যাকে বলে উওগোনিয়াম। তাহলে ছত্রাকের পুং জননাঙ্গকে বলে অ্যান্থ্রেডিয়াম, আর স্ত্রী জননাঙ্গকে বলা হয় উওগোনিয়াম। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ উওগোনিয়ামের মধ্যে অনেক ডিম তৈরি হয়েছে, অনেক ডিম্বাণু তৈরি হয়েছে। আর এই অ্যান্থ্রেডিয়ামের মধ্যে শুক্রাণু তৈরি হবে, কিন্তু এই অ্যান্থ্রেডিয়াম এবং উওগোনিয়াম একীভূত হবে না। এখানে যে কাজটা হবে সেটা হলো, অ্যান্থ্রেডিয়াম থেকে এক ধরনের নল তৈরি হবে, যে নলটা উওগোনিয়ামের মধ্যে ঢুকে যাবে। এরপরে অ্যান্থ্রেডিয়াম থেকে পুং গ্যামেট বা পুং নিউক্লিয়াস এই নলের ভিতর দিয়ে উওগোনিয়ামের মধ্যে ঢুকে ডিম্বাণুকে নিষিক্ত করবে। এই ধরনের নলকে বলে নিষেক নল। আমরা ফাইটোফথোরা ইনফেস্টেন্স নামক ছত্রাকে এই ধরনের জননাঙ্গ আমরা দেখতে পাই। স্পারম্যাটাইজেশন, এটা একটা উন্নত মানের যৌন জনন পদ্ধতি। কিছু কিছু ছত্রাকে আমরা যেটা দেখতে পাই, যে হাইফি থেকে বিশেষ প্রক্রিয়ায় ছোট ছোট স্পোরের মতো তৈরি হয়, যার এক একটাকে স্পারমেশিয়াম, আর বহু বচনে বলে স্পারমেশিয়া। আর এই ধারককে বলা হয় স্পারম্যাটিওফোর। তাহলে কিছু কিছু ছত্রাকের হাইফি থেকে স্পারম্যাটিওফোর তৈরি হয়, যার মাথায় অসংখ্য ছোট ছোট স্পোরের ন্যায় পুং কোষ তৈরি হয়, যাকে বলা হয় স্পারমেশিয়াম। এবং তাদের যে হাইফিটা স্ত্রী জননাঙ্গ হিসাবে কাজ করে, সেটা একটা গ্রাহক হাইফি, যাকে ট্রাইকোগাইন বলে, যারা বাতাসে ভেসে থাকা এই স্পারমেশিয়ামকে গ্রহণ করে। এখানে দেখতে পাচ্ছ যে একটা ট্রাইকোগাইনের কিছু অংশ, আর এই যে দেখো একটা স্পারমেশিয়াম, বাতাসে ভেসে থাকা স্পারমেশিয়াম কিন্তু দেখো ট্রাইকোগাইনের এই কোষে স্পর্শ করেছে, তারপর সংযোগ স্থলের প্রাচীর গলে গেলে এই স্পারমেশিয়ামের নিউক্লিয়াসটা এই ট্রাইকোগাইনের কোষের মধ্যে প্রবেশ করবে। প্রথমে কোষটা দুই নিউক্লিয়াস অবস্থা থাকবে, অর্থাৎ প্লাজমোগ্যামি ঘটবে। এরপরে ওই দুই নিউক্লিয়াস এক হয়ে গেলে তখন ক্যারিওগ্যামি ঘটবে, ফলে জাইগোট তৈরি হবে। পরবর্তীতে সেখানে মিওসিস হবে। এই প্রক্রিয়াটা হলো স্পারম্যাটাইজেশন। এটা কিন্তু অনেকটা উচ্চতর গাছের সেই পরাগরেণু তৈরির মতো, আবার বাতাসে উড়ে গিয়ে যে গর্ভমুণ্ডের উপরে পড়ে, অনেকটা এর সাথে মিল সম্পন্ন। কাজে এটা একটা উন্নত মানের যৌন জনন পদ্ধতি। দৈহিক কোষের মিলন, অনেক ছত্রাকে আমরা দৈহিক কোষের মিলনের মাধ্যমে যৌন জনন পদ্ধতি ঘটতে দেখি। এক্ষেত্রে আলাদাভাবে কোনো জননাঙ্গ তৈরি হয় না, দৈহিক কোষটাই জনন কোষ হিসাবে কাজ করে। যেমন এটা পুং ছত্রাকের একটা হাইফি, এটা স্ত্রী ছত্রাকের একটা হাইফি। দেখো দুই হাইফি কাছাকাছি এসছে, প্রথমে প্লাজমোগ্যামি ঘটলো, প্লাজমোগ্যামির ফলে দেখো কোষে দুইটা নিউক্লিয়াস অবস্থা প্রাপ্ত হলো। দেখো ডাইক্যারিওটিক অবস্থা আছে। তাহলে প্রথমে প্লাজমোগ্যামির মাধ্যমে ডাইক্যারিওটিক অবস্থা হবে, পরে এই কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হয়ে
অনেক ডাইক্যারিওটিক কোষ তৈরি করবে। তার মানে দেখো, প্লাজমোগ্যামির মাধ্যমে যে একটা ডাইক্যারিওটিক কোষ হলো, এখন এই ডাইক্যারিওটিক কোষ থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে যত কোষ তৈরি হবে বা সেখান থেকে যদি একটা মাইসিলিয়াম তৈরি হয়, তাহলে কিন্তু ওই মাইসিলিয়ামটা একটা ডাইক্যারিওটিক মাইসিলিয়াম হবে। পরবর্তীতে সেখানে ক্যারিওগ্যামি হবে, মিওসিস হবে। দৈহিক কোষের যৌন মিলন নিয়ে আমরা আলোচনা শেষ করলাম। আমাদের আজকের ক্লাসের যে আলোচ্য বিষয়গুলো ছিল সেগুলো আমরা সবই আলোচনা করেছি। ছত্রাক কাকে বলে, রাইজোমর্ফ কি, ক্লামাইডোস্পোর বলতে কি বোঝায়, সিনোসাইটিক মাইসেলিয়াম কি, ইউকার্পিক বলতে কি বোঝায়, ওই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা আমাদের কতটুকু ক্লাসটা সার্থক হয়েছে আমরা জেনে নিই, নিজেই নিজেকে প্রশ্ন করি এবং উত্তর দেই, দেখি আমরা সঠিকভাবে বলতে পারি কিনা। তোমাদের আগামী ক্লাস শুরুর আগে বাড়ির কাজ দেওয়া থাকবে, শৈবাল ও ছত্রাকের পার্থক্য এবং ছত্রাকের অযৌন জনন। ছত্রাকের অযৌন জনন ব্যাখ্যা করো, এই দুটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হলো এবং যে মূল্যায়নের প্রশ্নগুলো দেওয়া হয়েছে তা তোমরা ঠিকমতো প্রস্তুতি নিবা, বা আজকে ক্লাস যে বিষয়গুলোর উপরে নেওয়া হয়েছে সেগুলো তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবা। এর পরের ক্লাসে পরের অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের মতো তাহলে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো। দোয়া করি পরিবারের সকল সদস্য সহ বাংলাদেশের সকল মানুষ বর্তমানে এই পরিস্থিতিতে সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক। তোমরা আমার জন্য দোয়া করবে যেন পরিবারের সকল সদস্য সহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।